খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল জানালেন ডাক্তার জাহিদ। বিদেশে নেওয়া নির্ভর করছে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপর। ওনার অবস্থা গত 3 দিন 27, 28, আজকে 29 তারিখ আলহামদুলিল্লাহ ওনার অবস্থা একই পর্যায়ে আছে। দেশে ফেরার সিদ্ধান্ত একক নিয়ন্ত্রণে নেই ফেসবুকে তারেক রহমান। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের তফসিল জানালেন সিইসি। গণভোট নিয়ে চালানো হবে ব্যাপক প্রচারণা। স্থিতিশীলতার অভাবে কাটছে না বিনিয়োগ বাধা, অভিযোগ ব্যবসায়ীদের। লুটেরাদের শাস্তি চায় বিএনপি, রাজনৈতিক সদিচ্ছায় জোর জামাতের। 3টি টেকটনিক প্লেটের সংযোগস্থলে বাংলাদেশের অবস্থান। বড় ভূমিকম্পের শঙ্কায় ভূতত্ত্ববিদরা, সতর্ক থাকার পরামর্শ। অটো পেরে স্বাক্ষরিত বাইডেনের সব নির্বাহী আদেশ বাতিল করলেন ট্রাম্প। অস্বীকার করলে আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি। দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং আমি নাফিসা হক। দর্শক এতক্ষণ দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো। চলে যাব পুরো খবরে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা 3 দিন ধরে স্থিতিশীল আছে। মেডিকেল বোর্ড গ্রিন সিগন্যাল দিলেই বিদেশে নেওয়া হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। রাতে রাজধানীর বসুন্ধরায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়ার সবশেষ অবস্থা এবং চিকিৎসার বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে এসব কথা জানিয়েছেন তিনি। এর আগেও চিকিৎসার জন্য হাসপাতালে যেতে হয়েছে 3 বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। কখনো হয়েছে সাধারণ স্বাস্থ্য পরীক্ষা, কখনো 2-1 দিন থেকে ছেড়েছেন হাসপাতাল। তবে এবারের হাসপাতালে আসাটা অনেক বেশি উদ্বেগ, উৎকণ্ঠার। দেশি বিদেশি চিকিৎসকদের নিয়ে বসেছে মেডিকেল বোর্ড। একঝাঁক রোগের ধকল নিয়ে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া। আর বাইরেও যেন অপেক্ষা শেষ হয় না নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষীদের। শনিবার রাতে বেগম জিয়ার সর্বশেষ অবস্থা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। ওনার অবস্থা গত 3 দিন 27, 28, আজকে 29 তারিখ আলহামদুলিল্লাহ ওনার অবস্থা একই পর্যায়ে আছে এবং এটাকে আমরা ডাক্তারি ভাষায় যদি বলি অর্থাৎ শি ইজ মেনটেইনিং দি ট্রিটমেন্ট, অর্থাৎ চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছে এই চিকিৎসা উনি গ্রহণ করতে পারছেন। কাজে এই চিকিৎসা যাতে উনি গ্রহণ করে সুস্থ হয়ে যেতে পারেন সেই জন্য আপনারা সবাই দোয়া করবেন। আর বিদেশ যাওয়ার বিষয়টি নির্ভর করছে সার্বিকভাবে শারীরিক সুস্থতা এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত এবং সুপারিশের পরিপ্রেক্ষিতেই সেই সিদ্ধান্ত পরবর্তীতে গ্রহণ করা হবে। সরকারের পক্ষ থেকে পাশে থাকার ঘোষণা এসেছে। খোঁজ খবর নিতে হাসপাতালে ভিড় করেছেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও। শনিবার সকালে দেখতে আসেন এনসিপি নেতারা। হাসপাতালে প্রায় 2 ঘন্টা অবস্থান করেন তারা। পরে সাংবাদিকদের জানান বিএনপি প্রধানের অবস্থা এখনো সংকটাপন্ন। ওনার শারীরিক অবস্থা ক্রিটিক্যাল, তবে স্থিতিশীল আছেন। উনি এখনো ফাইট করছেন। প্রত্যেকটা দলের মানুষ ওনার জন্য দোয়া করছেন, উনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং ফেসিস্ট খুনি হাসিনার ফাঁসি যেন উনি দেখে যেতে পারেন। আমাদের একমাত্র একটাই, সেটা হলো দোয়া ছাড়া আমাদের কাছে কোনো কিছু নেই। এখন বিদেশে নেওয়াটা এখনই নেওয়া যাবে না সম্ভবত, মানে ফ্লাই করবার জন্য যে স্টেবল কন্ডিশন দরকার ওইটা হয়নি। বিকেলে হাসপাতালে বেগম জিয়াকে দেখতে আসেন বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি আকবর। তিনি জানান শারীরিক অবস্থার উন্নতি হলে বিএনপি নেত্রীকে বিদেশে নেওয়া হবে। বিদেশে নেওয়ার মতন শারীরিক অবস্থা এখনো হয় নাই, হলে তখন বিবেচনা করা হবে ওনাকে কোথায় নেওয়া হবে। এবং এখানে অপশনস আর মেনি। এটা সিঙ্গাপুর হতে পারে, সৌদি আরব হতে পারে, ইউকে হতে পারে, ইভেন চাইনিজ গভর্নমেন্ট হ্যাজ অলসো অফার্ড অল দেয়ার সার্ভিসেস। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ দলের অসংখ্য কেন্দ্রীয় নেতা বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে ছুটে যান। তিনি খুব সংকটাপন্ন অবস্থা থেকে তার সংকট যে কেটে উঠেছে, তিনি যে শঙ্কামুক্ত সেটা বলতে পারবো না। দেশের পট পরিবর্তনের পর বেগম জিয়াকে লন্ডনে নেওয়া হয় চিকিৎসার জন্য। এখন আবারও চলছে সেই চিন্তা ভাবনা। তবে শারীরিক অবস্থা সংকটাপন্ন থাকায় এখন বেগম জিয়াকে কোথাও নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি নেই বলে জানিয়েছেন বিএনপি নেতারা।
2018 সালে কারাগারে যাওয়ার পর নানা রোগে আক্রান্ত হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরপর অসংখ্যবার হাসপাতালে ভর্তি হন তিনি। 2024 সালের জুলাই অভ্যুত্থানের সময় আইসিইউ থেকে সুস্থ হয়ে বাসায় ফিরে যান বিএনপি চেয়ারপারসন। নেতাকর্মীদের প্রত্যাশা, এবারও সংকটাপন্ন অবস্থা থেকে হাসি মুখে বাড়ি ফিরবেন তিনি। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন, তবে শারীরিক অবস্থার উন্নতি হতে হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বিকেলে গুলশানে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা জানিয়েছেন। আর এ সময় হাসপাতালের সামনে নেতাকর্মীদের ভিড় না করার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল। তার শারীরিক অবস্থা কিছু সংকটাপন্ন। দেশের বিশিষ্ট চিকিৎসকবৃন্দ, বিদেশের আমেরিকার জন হপকিন্স এবং লন্ডন ক্লিনিকের বিশিষ্ট চিকিৎসকেরা তারা তার চিকিৎসা করছেন। যদি আপনার প্রয়োজন হয় এবং যদি দেখা যায় যে শি ইজ রেডি টু ফ্লাই, তখন তাকে নিয়ে যাওয়ার ব্যাপারে খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার সকালে ফেসবুক পোস্টে এই অনুরোধ জানান তিনি। বলেন, দলমত নির্বিশেষে দেশের সবাই আন্তরিকভাবে দোয়া অব্যাহত রেখেছেন। প্রধান উপদেষ্টাও প্রার্থনা করেছেন। পাশে থাকায় সবার প্রতি কৃতজ্ঞতা জানান তারেক রহমান। ফেসবুকে তিনি লেখেন, এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো তারও রয়েছে, তবে সবার মতো তা বাস্তবায়নের ক্ষেত্রে তার সিদ্ধান্ত নেয়ার সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণে নেই। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তনের বিষয়ে সরকারের তরফ থেকে কোনো ধরনের বিধিনিষেধ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়েছেন তিনি। প্রেস সচিব ফেসবুক পোস্টে বলেছেন, তারেক রহমান উল্লেখ করেছেন, দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার জন্য অবারিত এবং একক নিয়ন্ত্রণাধীন নয়। তবে তার বাংলাদেশে প্রত্যাবর্তনের বিষয়ে অন্তর্বর্তী সরকারের তরফ থেকে কোনো ধরনের বিধিনিষেধ অথবা কোনো ধরনের আপত্তি নেই। প্রেস সচিব উল্লেখ করেছেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস ইতোমধ্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। জেডএসআরএম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং আর মনোবল হতে হয় স্পাটজিরো। জেডএসআরএম 25 বছরের পথ চলায়। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। মক ভোটের পর ভোট কেন্দ্র বা ভোট কক্ষ বাড়ানো হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। আগারগাঁওয়ে শেরেবাংলা নগর বালিকা উচ্চ বিদ্যালয়ে মক ভোটিং পরিদর্শন শেষে তিনি এসব কথা জানান। আর এর মধ্য দিয়ে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের প্রস্তুতি, ভোট গ্রহণ পদ্ধতি, প্রযুক্তির ব্যবহার এবং কর্মীদের সক্ষমতা যাচাই করল ইসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ঢাকায় মক ভোটিং আয়োজন করে নির্বাচন কমিশন। শনিবার সকাল 8টা থেকে শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শুরু হওয়া ভোটের মহড়া চলে বেলা 12টা পর্যন্ত, যেখানে জাতীয় ভোট ও গণভোট দেওয়ার সুযোগ পান 500 জন ভোটার। ভোটের মহড়ায় প্রিজাইডিং অফিসার, পোলিং এজেন্ট সবাই থাকলেও রাজনৈতিক দলের প্রার্থী ও প্রতীক ছিল ডামি। স্বল্প পরিসরে ভোট দিতে পেরে খুশি ভোটাররাও, তবে গণভোট নিয়ে সংশয় কাটেনি ডামি ভোটারদের। গণভোট তো মানে বুঝি না, এই জন্য জিজ্ঞেস করতেছে আরেকজন যে গণভোট কিভাবে হয়। জানি শুধু যে ভোটের জন্য আনছে, আমি কিভাবে ভোট দেবো সেটা জানি না। গণভোটের 4টি প্রশ্ন আছে, সেখানে আমরা হ্যাঁ না ভোটকে চিহ্নিত করব। আগে যদি সব দেখে নাই তাহলে শুধু হ্যাঁ না সে সিলটা দিয়ে দিলে সেখানে সময় লাগবে না। কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা ভালোই আছে। আজকে যে পরিবেশটা তৈরি আছে, এরকম পরিবেশ থাকলে সবাই ভোট দিতে আসবে। ভোট কেন্দ্রে ছিলেন কথিত প্রার্থী ও পর্যবেক্ষকরাও। ভুয়া ভোটারও দেখানো হয় এই মক ভোটিংয়ে। কোনো কোনো ভোটার তাদের ভোট অন্য কেউ দিয়ে দেয় ক্ষোভ প্রকাশ করেন। আমি ভোটার বিদায় তো আমি যাচ্ছি, কিন্তু আমার ভোট অন্য কেউ দিয়ে দিয়েছে, এটা জাল ভোট। এটা আমাদের একটা মহড়া, ঠিক আছে? তো মহড়ায় আমরা রিয়েল ভোটেও যেহেতু এই ধরনের ঘটনা ঘটে, এই ধরনের সিনারিও আমরা রেখেছিলাম। আমরা মডেল হিসেবে
ভোটারদের কাছে ভোট চাচ্ছি। উৎসবমুখর হোক, সেটা হলো আমার যে কাম্য, মানুষ উৎসাহ নিয়ে ভোট দেয়। I saw that everything seemed very smooth. I think the point of this exercise is to identify any problems in advance. মক ভোট পরিদর্শনে এসে প্রধান নির্বাচন কমিশনার জানান, গণভোট নিয়ে প্রচারের জন্য তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে। তথ্য মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে, এই যে কালচারাল মিনিস্ট্রিকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রচারণা চালানোর জন্য। আমরাও আছি সাথে, আমরা সাথে মিলে এই প্রচারণাটা ব্যাপক প্রচারণা করব। এছাড়াও সিইসি জানান, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে হবে তফসিল হোপফুলি আমরা যেটা আশা করছি দ্বিতীয় সপ্তাহে হবে ডিসেম্বরে। নির্বাচন কমিশন জানায়, আধা বেলা ভোট হলেও ভোট দিতে কত সময় লাগে এবং ব্যবস্থাপনায় কি কি ধরনের বিষয় অন্তর্ভুক্ত করতে হবে তা পর্যালোচনা করা হবে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। গত 15 বছর ধরে যারা দেশের অর্থ লুটপাট এবং পাচার করেছে তাদের শাস্তি দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পলাতক ও অভিযুক্তদের শিল্প প্রতিষ্ঠান বন্ধ হওয়ায় অনেকেই চাকুরি হারিয়েছেন। রাজধানীতে এক অর্থনৈতিক সম্মেলনে এসব মন্তব্য করেছেন তিনি। অনুষ্ঠানে জামায়াতের আমির বলেছেন, অর্থনৈতিক ন্যায্যতা নিশ্চিতে রাজনৈতিক সদিচ্ছাই মূল হাতিয়ার। আর অন্যদিকে সাধারণ মানুষের আকাঙ্ক্ষা উপেক্ষিত হলে আবারও নতুন করে অভ্যুত্থানের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশে অর্থনীতির বিভিন্ন সূচকে নিম্নমুখী প্রবণতার কারণে ঝুঁকিতে রয়েছে সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি। দীর্ঘদিন ধরে ব্যাংক খাতের সংকট, উচ্চ সুধার পাহাড়সম খেলাফি ঋণের বোঝা, জ্বালানি সরবরাহে ঘাটতি সহ নানা কারণে সংকটে অর্থনীতি। এমন বাস্তবতায় অর্থনৈতিক অগ্রগতির বিভিন্ন দিক নিয়ে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন 2025 উদ্বোধনী অধিবেশনে ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা বলেন, বিনিয়োগের ক্ষেত্রে নানামুখী বাধার সম্মুখীন ব্যবসায়ীরা। নীতি সুদ বাংলাদেশে এখন 10%। যাদের সাথে আমরা প্রতিযোগিতায় টিকে থাকার জন্য যুদ্ধ করে যাচ্ছি, তাদের নীতি সুদ কিন্তু 5 থেকে 6% বা এরকম। আমরা প্রত্যেকটা গ্রুপ ইকোনমির চেয়ে নিজের ইন্টারেস্টকে অনেক বেশি জোর দিচ্ছি, এখান থেকে সরে আসাটা প্রয়োজন। দ্বিতীয় অধিবেশনে বিএনপি মহাসচিব বলেন, লুটেরাদের শাস্তি দিতে হবে, তবে তাদের কারখানা বন্ধ হওয়ায় অনেকে চাকরি হারিয়েছেন। দলটির আরেক নেতা আমির খসরু মাহমুদ বলেন, অর্থনীতির গণতন্ত্রায়ন ছাড়া দেশের আর্থিক পরিস্থিতির উন্নতি সম্ভব নয়। আমরা ক্যাপিটাল মার্কেট ডেভেলপ করার চিন্তা করছি। বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট বলে কিছু নাই। সো সরি টু সে দিস, যে যাই বলুক, ক্যাপিটাল মার্কেট ইজ ডিস্ট্রয়েড কমপ্লিটলি। এই জন্য ব্যাংকিং সিস্টেমে যাচ্ছে, আর কোনো কারণ নাই। আমাদের এই 15 বছর যারা লুট করেছেন, চুরি করেছেন, ব্যাংক ডাকাতি করেছেন, লুটপাট করে নিয়ে চলে গেছেন, তাদেরকে ধরেন, তাদেরকে শাস্তি দেন। কিন্তু তাদের যে ইন্ডাস্ট্রিগুলো আছে, তাদের যে শিল্প কলকারখানা আছে, সেগুলোতে যে হাজার হাজার মানুষ কাজ করছে, তারা যাবে কোথায়? এই বেকারত্বটা আমরা সৃষ্টি করছি কেন? আমি মনে করি বিষয়টা আমাদেরকে আবারও ভেবে দেখা উচিত। পরের সেশনে যোগ দেন জামায়াতের আমির, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা। তারা বলেন, অর্থনীতির গতি আনতে সুশাসন ও ন্যায্যতা নিশ্চিত করতে হবে। চাঁদা, করাপশন, দুর্নীতি ব্যবসায়ীদেরকে এমনভাবে নিরুৎসাহিত করে যে নিজ দেশে সামর্থ্য থাকা সত্ত্বেও এখন আর কোনো ব্যবসার উদ্যোগ নেওয়ার চিন্তা করেন না অনেকে। আমাদের ইকোনমিটা জাস্টিস বেস হতে হবে, একটা ন্যায়ভিত্তিক অর্থনীতি, যে ইকোনমিটা মূলত সমাজে বৈষম্যটাকে কমিয়ে আনার সত্যিকার অর্থেই সেই পলিসিটা থাকবে, যেখানে প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা যেমন থাকবে, অন্যদিকে রাষ্ট্রের কল্যাণ নীতিও একই সাথে থাকতে হবে। শ্রম কিংবা যারা শ্রম দেন, শ্রমিক যারা উৎপাদনের আসল কারিগর, তাদের যদি উন্নতি না ঘটে, ব্যবসা বাণিজ্য এমনি এমনি বিকশিত হয়ে যায় না। সম্মেলনে আসা অন্য বক্তারা বলেন, রাজনৈতিক অঙ্গন এখনো অস্বচ্ছ, এখানে ব্যাপক দুর্বৃত্তায়ন রয়েছে, এটিকে স্বচ্ছ করতে হবে। একই সাথে নির্বাচনে টাকার খেলা ও মনোনয়ন বাণিজ্য বন্ধ করার দাবি জানান বক্তারা। টাকা দিয়ে কেনা যায় সেরকম একটা উত্তম গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করে ফেলেছি, তো এই টাকার প্রভাব দূরীভূত করতে হবে। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয়রা জানিয়েছেন, বালিয়া ও আরুয়াকান্দি গ্রামের দুই গ্রুপের বিরোধের জেরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খায়রুজ্জামান সোহাগের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট।
প্রথম দেখায় মনে হতে পারে মধ্যযুগীয় কোনো যুদ্ধক্ষেত্রের দৃশ্য এটি, যেখানে ঢাল তলোয়ার ও লাঠিসোঁটা নিয়ে প্রতিপক্ষকে আক্রমণের জন্য প্রস্তুত সবাই। তবে এই দৃশ্য মধ্যযুগীয় সময়ের নয়। শনিবার সকাল 7টা থেকে ফরিদপুরের সালথার বালিয়া ও আরুয়াকান্দি গ্রামের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের দৃশ্য এটি, যা চলে প্রায় 5 ঘন্টা ব্যাপী। তারপরে ও আমাকে লোকজন বাজারে দুজনে পাইছে, মারছে, এই নিয়ে এলো লাগছে হলো যে ওমর মুসলিমের মারছে হলো সালতাতে স্টাইনে একটু জানা বেবে চলো ওভারকে চলো, পরে আমাকে লোকজন ঠাই দিয়েছে নুন মারতে পার, পর হলো ওরা 2টা রাত্রে গুছাগুছি করে ডাল কি আজকে সকালবেলা হামলা দিয়েছে, বর্ষাতে হামলা। স্থানীয়রা জানান বালিয়া গ্রামের জাহিদ মাতুব্বর ও খন্দকার আজাদ গ্রুপের সাথে আরুয়াকান্দি গ্রামের নূর মাতুব্বর গ্রুপের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে দুই গ্রুপের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে, আর এতেই আহত হন অন্তত শতাধিক। এ সময় উভয় পক্ষের 15টি বসতঘর ভাঙচুর করা হয়। আজাদ খন্দকার তার নেতৃত্বে জাহিদ মাতুব্বর তার ভাতিজা আপন ভাতিজার নেতৃত্বে সে ভিতরে এসে সিসি ক্যামেরার ফুটেজ আছে, সে গরুগুলো নিয়ে যায় এখান থেকে। জাহিদ হুদুহুদি জাহিদ ওইলো মানুষজন ভাড়া করে না, লোকজন আইনে মারি করে গরু বাছুর ব্যাগ নিয়ে গেছে, মানুষ আমাকে দলের লোকের ব্যাগ মানুষ গরু বাছুর নিয়ে গেছে 10টা। আমরা গেছি অনেক কাজ করি, আমরা গেছি পরে খারাইছি, পরে আমাকে ইট শুরু হয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। গ্রাম দুটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজাদ এবং জাহিদের গ্রুপ, একটা জাহিদের গ্রুপ আছে, এদের মধ্যে স্থানীয় দলপক্ষকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। তা সংঘর্ষের পরে আমরা পরিস্থিতি পুলিশ মোতায়েন করি, অতিরিক্ত পুলিশ মোতায়েন করি এবং পরিস্থিতি এখন আমাদের নিয়ন্ত্রণ। এদিকে আহতরা সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বাংলাদেশের ভূমিতলে থাকা 3টি টেকটনিক প্লেটের সাবডাকশন জোন ভয়াবহতম ভূমিকম্পের প্রধান ক্ষেত্রগুলোর একটি। ভূতত্ত্ববিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন ভূঁইয়া মনে করেন, সম্প্রতি দেশে হয়ে যাওয়া ভূমিকম্পগুলো সাধারণ ঘটনা, তবে বড় ধরনের কম্পন হতে পারে যে কোনো সময়, আর যার নজিরও রয়েছে ইতিহাসে। আতঙ্কিত না হয়ে বরং সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন তিনি। আরও জানাচ্ছেন আব্দুল্লাহ মামুন। সপ্তাহখানেক ধরে দেশ জুড়ে ভূমিকম্প আতঙ্ক অনুভূত হয়েছে, বেশ কটি কম্পন ঘটেছে, অন্তত 10 জনের প্রাণহানি ও শতাধিক ভবনে ভাঙন ফাটলের ঘটনা। আশেপাশে বড় বড় বিল্ডিং এর কাজ চলতেছে হইতেছে, এইগুলি যে এখন যদি সেফটি যে কাজ না করে কোন সময় আবার কি ঘটে। নিয়ম না মানার কারণে অনেক বিল্ডিং সহজেই ধসে যায়, ফাটল হয়ে যায়। সেফটি থাকতো তাহলে হয়তো আমরা এরকম দুর্ঘটনা দেখতাম না। একের পর এক ভূমিকম্প নরসিংদীতে উৎপত্তি হইতেছে, এবং আমাদের জন্য তো জনজীবনের জন্য এটা হুমকি স্বরূপ এবং আতঙ্ক। বাংলাদেশ ভূখণ্ডের গভীরে 3টি প্রধান টেকটনিক প্লেটের সংঘর্ষ চলছে হরদম। পূর্ব দিকে বার্মিজ সাবপ্লেট, পশ্চিমে ইন্ডিয়ান আর উত্তরে ইউরেশিয়ান প্লেট। ইন্ডিয়ান প্লেটের অংশ দুদিকেই তলিয়ে যাচ্ছে, একদিকে বার্মিজ সাবপ্লেটের নিচে, অন্যদিকে ইউরেশিয়ান প্লেটের নিচে। আমাদের যেই ভৌগোলিক অবস্থানটা, সেটা তো বললাম যে একটা আর্থকুইক সংগঠিত হওয়ার উৎসের কাছাকাছি, তাহলে সেখানে সঞ্চিত শক্তি তার দুর্বল জায়গাগুলো, যেমন যেই ফল্ট জোনের কথা বলি আমরা, ডাউকি ফল্ট উত্তর পাশে, এবং আমরা সাবডাকশন জোনটা মানে সাবডাক্টিং প্লেটের একটা বিরাট অংশ আস্তে আস্তে গভীরে তলিয়ে যাচ্ছে। সাম্প্রতিক ভূমিকম্পগুলোকে সাধারণ ঘটনা হিসেবেই দেখছেন ঢাবির ভূতত্ত্ব বিভাগের এই অধ্যাপক। তবে বড় ধরনের কম্পন যে কোনো সময় হতে পারে সেই সতর্কবার্তাও দিয়ে রাখছেন তিনি। সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, ঢাকা কুমিল্লার মাঝামাঝি মেঘনা নদী অববাহিকা ফলো করে একেবারেই আমাদের বে অফ বেঙ্গল পার হয়ে যাওয়া সুমাত্রা সুন্দর ট্রেঞ্চ পর্যন্ত যে বিস্তৃত একটা জোন, যেখানে ইন্ডিয়ান প্লেট ইউরেশিয়ান প্লেটের পূর্বাংশ, দ্যাট ইজ বার্মিজ সাবপ্লেটের নিচে ক্রমান্বয়ে তলিয়ে যাচ্ছে, সেই বরাবর একটা সাবডাকশন জোনের কথা বলা হচ্ছে। সেটা একটা বড় উৎস। দেশের উত্তরাঞ্চলে ডাউকি ফল্ট এবং টাঙ্গাইলের মধুপুরেও সক্রিয় ফল্ট আছে। শীতলক্ষ্যা নদীর তীরে ভূগর্ভস্থ চাপও জমেছে দীর্ঘদিন ধরে, তাই রাজধানী সহ আশেপাশের এলাকায় বড় ভূমিকম্পের ঝুঁকি অস্বীকার করা যায় না বলছেন ভূতত্ত্ববিদরা। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে উপদেষ্টা পরিষদের বৈঠকে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, মোনাজাত পরিচালনা করেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। সভায় বৈদেশিক অনুদান অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন পেয়েছে। এছাড়াও পুলিশ কমিশন অধ্যাদেশ 2025-এর খসড়া সভায় উত্থাপিত হয়েছে। এবারে মধুমতি ব্যাংক পিএলসি সৌজন্যে অর্থ বাণিজ্য সংবাদ। খেলাপি ঋণ কমিয়ে আনতে আরও 5 থেকে 10 বছর সময় লাগবে, এমনটি জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। শনিবার রাজধানীর একটি হোটেলে চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে তিনি এই কথা বলেন। গভর্নর বলেন, মূল্যস্ফীতি কমাতে ডলার এক্সচেঞ্জ রেট বাজার ভিত্তিক করা হয়েছে, এতে সফলতাও এসেছে। ব্যাংকিং খাতে আমদানিতে কোনো সমস্যা নেই, দেশে ডলারের সংকট নেই বলেও জানান গভর্নর। তিনি জানান, আসন্ন রমজান মাস ঘিরে পণ্য আমদানি নিয়ে এখনো কোনো শঙ্কা নেই। বুঝতে হবে যে ব্যক্তি খাতের জন্য আমার ফান্ড ম্যানেজমেন্টটাকে তো আমাকে বুঝতে হবে, আমি চাইলেই তো হবে না। সরকার যদি যতদিন পর্যন্ত সরকারের বরোইং রিকোয়ারমেন্টকে কমাতে পারবে, আমার মানি মার্কেটের টেনশন কমবে না। আমাকে সীমিত সরবরাহের ভিত্তিতেই চলতে হবে। জো বাইডেনের শাসনামলে অটোপেনে স্বাক্ষরিত 92% নির্দেশ এবং নথি বাতিল ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় দেয়া এক পোস্টে তিনি দাবি করেছেন এসব নথির কোনোটি বৈধ নয়। পাশাপাশি হুঁশিয়ারি দেন, সাবেক প্রেসিডেন্ট এই কথা অস্বীকার করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ডেমোক্রেটিক পূর্বসূরিদের সঙ্গে বিশেষ করে জো বাইডেনের সাথে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কটা বরাবরই বিদ্বেষপূর্ণ। বিভিন্ন সময় বাইডেনকে তার বয়স নিয়ে বিদ্রূপ করেছেন ট্রাম্প। সাবেক প্রেসিডেন্টের শাসনামলে তার অটো পেন ব্যবহার নিয়েও একাধিকবার ট্রল করেছেন তিনি। এবার জো বাইডেন হোয়াইট হাউসে থাকাকালীন তার জারি করা সব আদেশ বাতিল করলেন ট্রাম্প। তার দাবি, সাবেক প্রেসিডেন্টের অটোপেনে স্বাক্ষরিত নির্বাহী নির্দেশগুলোর কোনোটাই বৈধ নয়। তিনি মনে করেন হোয়াইট হাউসের কর্মীরা ডেমোক্রেট নেতার বেশি বয়সজনিত দুর্বলতাকে কাজে লাগিয়ে নীতিমালা বিষয়ক নথিতে তার অনুমতি ছাড়া স্বাক্ষর করেছেন। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে এ বার্তা দেন 79 বছর বয়সী ট্রাম্প। সতর্ক করেন, ডেমোক্রেট দলীয় বাইডেন এই কথা অস্বীকার করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন। তবে গেল জুনে ট্রাম্পের এক কটূক্তির জবাবে জো বাইডেন সাফ জানিয়েছিলেন, প্রেসিডেন্ট থাকাকালীন ক্ষমা, নির্বাহী আদেশ, আইন প্রণয়ন সহ সব বিষয়ে সিদ্ধান্ত তিনি নিজেই নিয়েছিলেন। অটোপেন হলো একটি স্বয়ংক্রিয় স্বাক্ষরকারী যন্ত্র যা বহু বছর ধরে হোয়াইট হাউসে ব্যবহার হয়ে আসছে। অনেক সময় মার্কিন প্রেসিডেন্টকে অনেক নথিতে স্বাক্ষর করতে হয়, একসঙ্গে এত নথিতে স্বাক্ষর করা একজনের পক্ষে সম্ভব হয়ে ওঠে না, তখন অটোপেনে স্বাক্ষর করা হয়। ডোনাল্ড ট্রাম্প নিজেও বিশেষ করে প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকাকালীন এই যন্ত্র ব্যবহার করেছেন। আসমা তুলি, নিউজ 24। সিরিজের দ্বিতীয় টি-20তে আয়ারল্যান্ডকে 4 উইকেটে হারিয়ে সমতায় ফিরেছে বাংলাদেশ। সাগরিকায় বাংলাদেশের বিপক্ষে উড়ন্ত সূচনা পায় আইরিশরা। দুই ওপেনার পল স্টার্লি ও টেক্টর মিলে দলের 57 রান, ব্যক্তিগত 29 রানে বিদায় নেন স্টার্লিং। দলের রান যখন 88, তখন আউট হন টেক্টর। তার ব্যাট থেকে আসে 38 রান। এদিন বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি হ্যারি টেক্টর। বেন কালিৎজো ফিরে যান দলীয় 103 রানে। শেষ দিকে টাকারের 41 রানে স্কোরবোর্ডে 6 উইকেটে 170 রান তোলে সফরকারীরা। এর জবাব দিতে নেমে দলীয় 26 রানে সাজঘরে ফেরেন তানজিদ তামিম, আর 27 বলে 43 করে আউট হন ইমন। লিটন দাস হাফ সেঞ্চুরি হাঁকিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন। শেষ দিকে সাইফুদ্দিনের ঝোড়ো 7 বলে 17 রানে 2 বল বাকি থাকতেই জয় তুলে নেয় টাইগাররা। বাংলাদেশ 6 উইকেটে তোলে 76 রান। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।